বিসমিল্লাহির প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব পঞ্চম শ্রেণীর বাংলা স্বদেশ অনুশীলনী প্রশ্নোত্তরগুলো। স্বদেশ লিখছেন হাসান হাবিব। তো আমরা প্রথমে হাসান হাবিব এই কবি পরিচিতি সম্পর্কে জানি। কবি হাসান হাবিব 2রা ফেব্রুয়ারি 1971 সালে পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। শিশু কিশোরদের জন্য তিনি প্রচুর ছড়া ও কবিতা লিখেছেন। তার কবিতার ছন্দ ও শব্দ সহজেই মন কাড়ে। তিনি ছিলেন পেশায় সাংবাদিক। দীর্ঘদিন নানা পত্রিকায় সাহিত্য পাতায় সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বৃষ্টি পড়ে টাপুর টুপুর ও ছুটির দিন দুপুরে তার শিশুতোষ কাব্যগ্রন্থ। 1985 সালের 10ই জুলাই তিনি মৃত্যুবরণ করেন। অনুশীলনীর আমরা প্রথমে কবিতাটির মূল ভাব জেনে নিই যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, অর্থাৎ নদী দেশের মাতা বা মা। এদেশের সবখানেই নদী দেখা যায়। স্বদেশ কবিতায় বাংলাদেশের প্রকৃতি ও মানসিক জীবনযাত্রার ছবি তুলে ধরা হয়েছে। একটি ছেলে সেই ছবি দেখছে ও তার মনের ভিতরে ধরে রাখছে। নদীর জোয়ার, নদীর তীরে নৌকা বেঁধে রাখা, গাছে গাছে পাখির কলকাকলি, সবই ছেলেটির ভালো লাগছে। তাই দেশের জন্য তার মায়া মমতা ও ভালোবাসার অনুভূতি জাগছে। 2 নম্বর ছিল শব্দগুলো পাঠ করে খুঁজে বের করি অর্থগুলি। কড়ি, টুকটুক, শিল্পী, পাখপাখালি। এখানে নিচে দেওয়া হয়েছে কড়ি হলো এক ধরনের ছোট শাখা ঝিনুক, টুকটুক হলো গাঢ় সুন্দর, শিল্পী হলো যিনি কোনো শিল্পকলার চর্চা করেন তিনি শিল্পী, যেমন সঙ্গীত শিল্পী, চিত্রশিল্পী। পাখপাখালি মানে নানা ধরনের পাখি। 3 নম্বর ছিল ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করে। টুকটুকে বিখ্যাত পাখপাখালির কড়ি। অনেক আগে এখানকার মতো টাকা পয়সা ছিল না, তখন লোকে কেনা বেচা করত কড়ি দিয়ে। খ ছিল মেলা থেকে বোনের জন্য টুকটুকে লাল একটা জামা কিনে আনবো। গ ছিল জয়নুল আবেদিন ছিলেন একজন শিল্পী, চিত্রশিল্পী। বাংলাদেশের গাছে গাছে শোনা যায় পাখপাখালির কলকাকলি। 4 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। ক, গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা? খ, কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না? গ, স্বদেশ কবিতায় কি দেখে ছেলেটির দিন কেটে যায়? ঘ, সব মিলিয়ে এক ছবি বলতে কি বোঝানো হয়েছে? পর্যায়ক্রমে আমরা উত্তরগুলো দেখব। 4 ক উত্তর হলো গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা? উত্তর হচ্ছে বাংলাদেশের সর্বত্রই নদী দেখা যায়। গ্রাম বাংলার নদী, নদীর জোয়ার, ঘাটে বাঁধা সারি সারি নৌকা, এই সব মিলে যে ছবিটি সেটি আমাদের চেনা। খ ছিল কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না? উত্তর হচ্ছে বাংলাদেশের ছবির মতো সৌন্দর্য টাকা দিয়ে কেনা যায় না। বাংলাদেশ শস্য শ্যামল চিরসবুজের দেশ। এদেশে আছে নদী, পাহাড়, সাগরের অপূর্ব সমাহার, গাছে গাছে পাখির কলতান, শান্ত শ্যামল বাংলাদেশের এই ছবি টাকা পয়সা দিয়ে কেনা সম্ভব নয়। গ নম্বর ছিল স্বদেশ কবিতায় কি দেখে ছেলেটির দিন কেটে যায়? উত্তর বাংলাদেশের প্রকৃতি আর মানুষের জীবনযাত্রা দেখে ছেলেটির সারাটা দিন কাটে। এদেশে রয়েছে শস্য শ্যামল, মাঠের পর মাঠ, মাঠে মাঠে মানুষ কাজ করে, হাটের মানুষেরা হাটে যায়, এসব দেখে ছেলেটির সারাদিন কেটে যায়। গ হলো সব মিলে এক ছবি বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে বাংলাদেশের ছবির মতো সুন্দর একটি দেশ, এই বিষয়টি বোঝাতেই কবি কথাটি বলা হয়েছে। সবুজ গাছপালা, নদী নালা, পাহাড়, সমুদ্র সবকিছু সৌন্দর্য নিয়ে আমাদের এদেশ। এক এক ঋতুতে এই দেশের প্রকৃতির চেহারা হয় এক এক রকম। এদেশে রয়েছে নানা ধরনের মানুষের বসতি। সবকিছু মিলে গোটা দেশটাই যেন হাজার রঙে আঁকা মন ভোলানো এক ছবি। এরপরে 5 নম্বর, নিচের কথাগুলো বুঝিনি। এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। উত্তর হচ্ছে বাংলাদেশ চিরসবুজের দেশ, সোনালী আঁশের দেশ, শস্য শ্যামল বাংলাদেশের, মাঠে মাঠে নানা ফসলের ক্ষেত, গাছে গাছে পাখি, একে বেঁকে চলেছে অসংখ্য নদী, একদিকে পাহাড় অন্যদিকে সাগর, সবকিছুতেই প্রকৃতির এক অপরূপ ছোঁয়া। শিল্পী রং তুলি দিয়ে এই প্রকৃতির ছবি আঁকেন। কখনো কখনো তা বিক্রি হয়, অনেকে কিনে নেন।
কিন্তু শান্ত শ্যামল প্রকৃতির এই মন জুড়ানো ছবি টাকা পয়সা দিয়ে কেনা যায় না। খ ছিল মাঠের পর মাঠ চলেছে, নেই যেন এর শেষ। উত্তরা সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, মাঠে মাঠে ফসলের ক্ষেত, বাতাস বয়ে যায় তার উপর দিয়ে, মনে হয় নদীর ঢেউ মাঠে ছড়িয়ে পড়েছে। অবারিত খোলা সবুজ মাঠ, মাঝে মাঝে গ্রাম, আবার মাঠ, গ্রাম মাঠের সাথে মিশে যায়, মনে হয় সবকিছু মাঠের উপাদান। মাঠের পর মাঠ চলে গেছে, কোথাও শেষ হচ্ছে না। গ ছিল এই যে ছবি এমন আঁকা, ছবির মতো দেশ, দেশের মাটি, দেশের মানুষ, নানা রকম দেশ। এখানে নদী নালা, পাহাড়, সমুদ্র সব মিলে এ দেশে একটি ছবির মতন। এর এক এক ঋতু চেহারা এক এক রকম, সব সুন্দর, বিভিন্ন ধরনের মানুষের দেশ এটা। প্রকৃতি মাঝে মাঝে রং বদলায়, যেমন ছবিতে নানান রং ব্যবহার করা হয়, এ দেশের মানুষের জন্য নানা রকমের বেশভূষা পড়ে। এরপরে ৬, ঠিক উত্তরটি ঠিক নদীর তীরে সারি সারি কি রাখা ছিল? উত্তর হবে নৌকা। ছেলেটি সারাদিন কিভাবে কাটে? এখন উত্তর হবে মাঠের মানুষ আর হাটের মানুষ দেখে। গ ছিল স্বদেশ কবিতায় ছেলেটি কিভাবে তার ছবি আঁকে? উত্তর হবে নিজের মনের মধ্যে। স্বদেশ কবিতায় কবি বাংলাদেশের কোন ছবি তুলে ধরেছেন? উত্তর হবে বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি তুলে ধরেছে। ছিল এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক, কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হলো ছেলেটির মুখের প্রতিচ্ছবি। ৭ নম্বর ছিল শূন্যস্থান পূরণ করি। এই যে ছবি এমন আঁকা, ছবির মতো দেশ, এখানে ছবির হবে, এখানে এমন আঁকা, দেশের মাটি, দেশের মানুষ, এখানে দেশের মাটি হবে, দেশের মানুষ, নানা রকম বেশ, বাড়ি বাগান পাখপাখালি সব মিলিয়ে এক ছবি, নেই তুলি নেই রং তবু আঁকতে পারি ছবি। এই যেখানে ফাঁকা জায়গা বসানো হয়েছে সবুজ রং দিয়ে, এমন আঁকা ছবি, দেশের মাটি, পাখপাখালি, এখানে ছবি, এখানে তুলি, এখানে রং, এগুলো বলবে। আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছ। এরপর ৮ নম্বর ছিল ডান দিক থেকে কবিতায় ব্যবহৃত ঠিক কথাটি নিয়ে খালি জায়গায় বসাই। এখানে কোনটা বসবে এটা বসাতে হবে। একলা বসে আপন মনে বসে নদীর ধারে হবে, এখানে নদীর ধারে হবে। এমনি পাওয়া এই ছবিটি, এখানে টাকায় করিতে শোনায়, করিতে নয় কেনা। এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি হবে, দুটি হলুদ পাখি, এখানে ৩টার মধ্যে হলুদ পাখি হবে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে ৯ নম্বর কর্ম অনুশীলন। নিচের নির্দেশনা দিয়ে আমাদের দেশ সম্পর্কে একটি রচনা লিখি। এখানে ছিল আমাদের দেশের নাম বাংলাদেশ, দেশের সীমারেখা, আয়তন, রাজধানী, বিভাগীয় শহর, প্রধান নদ নদী, জনসংখ্যা, ভাষা, জাতীয় প্রতীক সহ ফুল ফল, মাছ, পশু পাখি প্রভৃতি এক পরিবেশ। এটা নিয়ে রচনা লিখতে হবে। আমাদের দেশ হলো বাংলাদেশ। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি অপূর্ব সুন্দর দেশ, যার প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক বৈচিত্র্য বিশ্বজুড়ে সুপরিচিত। 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করা এই দেশটি বর্তমানে দ্রুত বিকাশমান একটি রাষ্ট্র। ভৌগোলিক অবস্থান ও প্রকৃতি। বাংলাদেশ বিশ্বের বৃহত্তম বদ্বীপের উপর অবস্থিত। এর পূর্বে, উত্তরে ও পশ্চিমে ভারত এবং দক্ষিণে পূর্বে মিয়ানমার অবস্থিত। দক্ষিণে রয়েছে বিশাল বঙ্গোপসাগর। নদীমাতৃক এই দেশটি বুক ছেড়ে রয়ে গেছে অসংখ্য নদ নদী, যার মধ্যে পদ্মা, মেঘনা, যমুনা অন্যতম। এই নদীগুলোর কারণে এখানকার ভূমি অত্যন্ত উর্বর। এখানকার জলবায়ু মূলত উষ্ণ আর্দ্র, যেখানে ৬টি ঋতু আবর্তন দেখা যায়। সবুজ ধান ক্ষেত, ম্যানগ্রোভ বন, সুন্দরবন এবং পাহাড়ি অঞ্চল এখানকার প্রকৃতির বৈচিত্র্যকে ফুটিয়ে তোলে। কক্সবাজারের বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত পর্যটকদের কাছে একটি প্রধান আকর্ষণ। ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম। বাংলাদেশের ইতিহাস, সংগ্রাম ও ত্যাগের ইতিহাস। 1947 সালে 1947 সালে দেশ ভাগের পর এই পাকিস্তানের অংশ হয় এবং পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। ভাষা, সংস্কৃতি এবং অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়ে এই অঞ্চলের মানুষ দীর্ঘ আন্দোলন শুরু করে। এই আন্দোলনের মূল ভিত্তি ছিল ভাষা আন্দোলন 1952, যা বাঙালি জাতীয়তাবাদের জন্ম দেয়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1971 সালে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ।
দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীনতা লাভ করে। সংস্কৃতি ও জীবনযাত্রা। বাঙালি সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ বৈচিত্র্যময়। বাংলা ভাষা এই সংস্কৃতির প্রাণকেন্দ্র। পয়লা বৈশাখ, নববর্ষ, নবান্ন উৎসব, বিভিন্ন ধর্মীয় উৎসব এখানে অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে পালিত হয়। শাড়ি, লুঙ্গি, সালোয়ার কামিজ এখানকার ঐতিহ্যবাহী পোশাক। ভাত, মাছ বাঙালির প্রধান খাদ্য। দাড়ি, শাড়ি, ভাটিয়ালি, লোকনৃত্য এবং লোকসঙ্গীত এখানকার মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। একুশে বইমেলা, রিক্সা, পেইন্টিং এবং নকশিকাঁথা বাংলাদেশের অন্যান্য সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে। অর্থনীতি ও অগ্রগতি। কৃষি বাংলাদেশের অর্থনীতির ভিত্তি হলেও বর্তমানে তৈরি পোশাক শিল্প, গার্মেন্টস রপ্তানিতে দেশটির বিশ্বের অন্যতম। রেমিটেন্স অর্থাৎ বিদেশে কর্মরত কর্মীদের পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। শিক্ষা, স্বাস্থ্য এবং নারীর ক্ষমতায়নে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো বৃহৎ অবকাঠামো নির্মাণ বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার প্রতীক। উপসংহার: বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। স্বাধীনতা অর্জনের দীর্ঘ পথ পেরিয়ে আজ এটি উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে সামিল হওয়ার পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে। প্রাকৃতিক সৌন্দর্য, মানবিকতা এবং অর্থনৈতিক অগ্রগতি এই সব কিছুই বাংলাদেশকে বিশ্বের বুকে একটি স্বতন্ত্র গৌরবময় আসনে অধিষ্ঠিত করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের ক্লাসের মূল আলোচনার বিষয়বস্তু। তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ। তোমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।